আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিজান গল্পের ৩৫ ও ৩৬ নম্বর পর্ব। জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায়, তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? সেও তো পারত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয়, আর কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে। ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি। সময়ের বেড়াজালে আটকে যায় সব, পাল্টে যায় ভাগ্য লিখন। গামছা আর শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে শায়েরকে দেখছে পরি। সবসময় অদ্ভুত লাগে শায়েরকে। যখন শায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো দেয়। পরি আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে। পরি বলে ওঠে, আপনার পরিজনকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব। আপনার ভালোবাসা ছাড়া পরিজন আর কিছু চায় না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে, জানেন কি? উনি মাথা নেড়ে বলে, ভারতের সম্রাট শাহজাহান। তার স্ত্রীর নাম মমতাজ। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন। ইতিহাস সেরা সে মহল। তিনি তার ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? শায়ের মৃদু হেসে জবাব দিল, শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পরিজান? এখন সারা বিশ্ব দেখলো মমতাজ কিন্তু তাজমহল দেখেনি। আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আমার ভালোবাসা প্রমাণ দিন, কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই। শুধু এটুকুই আমার পাওয়া। তাজমহলে কি শুধু ভালোবাসা হয়? কুড়ে ঘরে হয় না বুঝি? শায়ের উত্তর না দিয়ে হাসলো। পরি আর সময় ব্যয় করে না। শায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে যায়। রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। পরি তখন রূপালীর ঘরে এলো। মনমরা হয়ে আছে রূপালী। পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে। পরি হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকুলের দিকে। পিকুল এখন বসতে পারে। পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়। পরী অবিকল তার মায়ের মতো সুন্দর, মায়ের থেকে একটু বেশি বলা চলে। তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই। পিকুল ঝাঁপিয়ে পড়ে পরীর কোলে। পরীর বুকের সাথে মিশে থাকে সে। রূপালী বলে, দেখ, জন্মের পর তো তোকে পায়নি বলতে গেলে। কি সুন্দর খালামণিকে চিনে নিয়েছে। কেন চিনবে না? আমাদের রক্ত না। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তাই তো দেখছি। দাদিকে কি ভুল বুঝেছ আপা? কোন ভুলের মাপ চাইছিলে তুমি? হঠাৎ করেই রূপালী চুপ করে গেল। এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হলো সে। পরে আবারও জিজ্ঞেস করতে সে বলে, অনেক কটু কথা শুনিয়েছি তাকে। বুড়ো মানুষ, আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা, তাই মাপ চাইলাম। পরি পিকুলের গালে হাত বুলাতে বুলাতে বলল, সেজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা। আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করতে, কিন্তু সে কি এমন মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাপ চাইবে? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন। তুইও বুঝবি পরি, সময় এলেই বুঝবি। অপেক্ষা করতে পারবো না, তুমিই বলো। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয়, তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায়। এখন বল, একটা প্রশ্নের উত্তর নিবি নাকি অনেক প্রশ্নের? জবাব না দিয়ে রূপালীর দিকে তাকিয়ে রইল পরি। এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে। সব কিছু ধোঁয়াশা মনে হচ্ছে পরির। মনে হচ্ছে ওর সামনে যা কিছু আছে তা শুধুমাত্র আবছা মেঘে ঢাকা সব কিছু। মেঘ কেটে গেলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। 3 দিন পর মিলাদের আয়োজন করা হয়। হুজুর ডেকে এনে ঘরেই সব কিছু সম্পন্ন করা হয়। এই 3 দিন পরই তার শায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে। পরি কেন যেন থাকতে ইচ্ছা করলেও থাকা হয়ে ওঠে না। শায়ের তাকে ফেলে যেতে নারাজ, তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না। যাওয়ার আগে আবেরজানের কবর দর্শনে গেল সে। ইতিমধ্যে বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে, আগে কিংবা পরে যেতে হবেই। তুমি ইমানের সাথে যাওয়াই শ্রেয়। পরি জানে না কি এমন ভালো কাজ আবেদন করেছে যার জন্য রূপালী আজ এত আফসোস করছে তার জন্য। বোনের কথা মতো সে সময়ের থেকে সব জবাব নেবে বলে মন স্থির করেছে। শায়ের পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে পরিজান, চলুন। পরি শায়েরের দিকে এক পলক তাকিয়ে আবার কবরের দিকে তাকালো। বলল, কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। সব শত্রুতা, বিরোধিতা, হিংস্রতা, এমনকি ভালোবাসাও এখানে স্থির। তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে? কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না? সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় পরিজান। সবাই যদি আপনার মতো ভাবতো তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকতো, ঠিক আপনার মতো।
অতঃপর পরীর হাত ধরে নিয়ে গেল শায়ের। যাওয়ার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে নিল পরী। এই কি সেই বাড়ি যে বাড়িতে পরী ছিল? সব কিছুই স্বাভাবিক থাকলেও পরীর কাছে সব কিছু অস্বাভাবিক লাগছে। পরীকে অন্যমনস্ক দেখে শায়ের জিজ্ঞেস করে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? পরী জবাব দিল, আমার কেন জানি মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে যা আমার অজানা, কিন্তু আম্মা, আপা, কুসুম, শেফালি, দাদি এবং জুম্মান জানে। কি এমন হয়েছে সবার? হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, তাই এরকম লাগছে সবাইকে। না, আমি কুসুমকে দেখেছি রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাত অস্বাভাবিকভাবে কাঁপছিল, এমনকি পুরো শরীরও। সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল। ওর ঘাড়ে একটা ক্ষত ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল পড়ে গিয়েছিল। আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে। আর জুম্মানকে তো এই 3 দিনে দেখলামই না। যে ছেলেটা আমার এত পাগল, সেই ছেলেটার মুখ আমি 3 দিনে দেখলামই না। কিছু তো একটা হয়েছে। আম্মা, আপা, বাকি সবাই আড়াল করছে আমার থেকে। আপনার যদি সেরকম কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন, আমি বাধা দেব না। পরী নিশ্চুপ রইল। শায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না, কেননা মানুষটা তাকে ছাড়া থাকতে পারবে না। পরী যে তার অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়া পরী নিজেও থাকতে পারবে না। এই মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে। যা স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়, তাকে ছাড়া থাকার কোনো প্রশ্ন আসে না। তাই সব অজানা রহস্য নূন্য করে ফেলে যাচ্ছে শ্বশুরবাড়ি। পরী দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাড়ি থেকে চলে আসার পর সব কিছু বদলে গেছে। আপাকে রেখে আসার পর থেকে ভয়ে আছি আমি, না জানি কোনো হিংস্র পশু থাবা মারে। আপা যে বড়ই দুর্বল প্রকৃতির, আঘাত সে সহ্য করতে পারে না। শায়ের পরীর হাত চেপে ধরে বলল, আপনি চিন্তা করবেন না পরীজান, অন্দরের সব নারীরা সুরক্ষিত। তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু না। আমাকে বলবেন কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না, আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন। পরী আর কথা বলল না, গাড়িতে হেলান দিয়ে বসে রইল। কি বলবে সে শায়েরকে? আখির ওর নিজের কাকা। এই লোকটা যে ওদের 3 বোনের দিকে হাত বাড়িয়েছিল, শায়ের তা জানলে কি করবে? হয়তো কিছু করতে পারবে না। আখিরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ। না হলে ভাতিজিদের দিকে কে এমন কুৎসিত নজর দেয়? অতীত টানতে চায় না বলি, আর না শায়েরকে বলতে চায়। সূর্য যখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন নবীনগর পৌঁছালো ওরা। ঘরে ফিরতেই চম্পা হেসে হাজির হলো। পরী মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে বলে। পরীর সাথে চম্পার এখন ভাব হয়েছে, চম্পা নিজেই এসেছে। পরী তাতে বেশ খুশি। সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক, সবাই একসাথে হাসি খুশি থাকাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাই পরী সহজে এ বাড়ির সবার সাথে মিশছে। চম্পা আর চামেলি প্রতিদিন আসে পরীর সাথে গল্প করার জন্য। রাতে শায়ের এখন একটু দেরি করে ফেরে, সেজন্য ওরাও থাকে। কখনো আম, জাম্বুরা, তেঁতুল মেখে 3 জনে কাড়াকাড়ি করে। কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে। টেলিভিশন না দেখলেও চম্পা আর চামেলির মুখে অনেক সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পরী। ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে পরীর। আজকেও চম্পা এসেছে পরীর সাথে গল্পগুজব করতে। সে জলপাইয়ের আচার এনেছে পরীর জন্য। পরী হাসি মুখে তা গ্রহণ করে। আচার খেয়ে বেশ প্রশংসা করলো। এর আগেও হেরোনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে। তার রান্নার হাত খুব ভালো। চম্পা পরীর থেকে বিদায় নিয়ে নিজ ঘরে ফিরে গেল। ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হলো সে। কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা। চম্পাও হাসলো, বলল, সব কিছু ঠিকঠাক হইব তো মা? আমার কথা শুনলে সব ভালো হইব তোর। বাটিটা দে। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে শায়েরের ঘরের দিকে তাকালো। এই ঘরটাতে সে থাকতে চায়। শায়েরের বুদ্ধ হতে চায় তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে। এতে যে হেরোনার লোভও আছে তা জানে চম্পা। তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্যকে অতি ক্ষুদ্র বিষয়ের লোভ তৈরি করে ধ্বংসলীলা। লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না। তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। তবে অতি আশ্চর্য বিষয় হচ্ছে, ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিবরাইল আলাইহিস সালামের কাছে। নীল নদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীল নদে পানি ফিরিয়ে দেন এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মনিব তার ভৃত্যকে দুনিয়ায় সমস্ত সুখ দেয়, তবুও সেই ভৃত্য তা উপেক্ষা করে নিজেই মনিব সাজতে চায়, তাহলে তার কীরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছেন, ওই অকৃতজ্ঞকে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান জিবরাইল আলাইহিস সালাম। সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনোই মানুষকে
শান্তিতে বাঁচতে দেয় না। হিরোনা যার কারণে সবসময়ই আতঙ্কে থাকে। সায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হিরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, তার সাথে বাকি 2 ভাই আর তার বউয়েরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হিরোনার মেয়ে চম্পাকে। সায়ের বলতে পাগল সে এখনও সে সায়েরের চরণতলে একটু ঠাঁই চায়, যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে, কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে, যা দূরগ্রামের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হিরোনা। পরী যাতে সন্তান জন্ম না দিতে পারে সেই সুযোগে চম্পাকে সায়েরের সাথে বিয়ে দেবেন হিরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকে উৎসর্গ করেছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে সায়ের তো পুরুষের বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না, সে যতই রূপবতী হোক না কেন। তেমন করে পরীকেও সে ছুঁড়ে ফেলে দেবে। তারপর চম্পার সাথে সায়ের বিয়ে দেবেন। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে, কিন্তু সায়েরের পরিজন সম্পর্কে অবগত নয় বলেই এসব কাজ করেছে হিরোনা। যদি জানতো এরকম জঘন্য চিন্তা মাথায় আনতো না। সায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনের শাড়ি দেখে অবাক হলো সে, কেননা সায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। সায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়, সেই দৃশ্যটা সায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে সায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে কী হলো? পরীর ঘরে আসতেই দেখলো পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় তা আজ একটু তাড়াতাড়ি এসেছে সায়ের। সে ভাবছে এখনও তো নামাজের সময় হয়নি। পরক্ষণে ভাবলেও হয়তো নফল নামাজ পড়ছে, তাই সায়েরও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুম্মার নামাজ পড়তে। শুক্রবারে দুপুরের পর বাড়িতেই থাকে সায়ের। নামাজ শেষে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। সায়ের বইয়ের পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পড়ে যান? হঠাৎ সায়েরের কথায় চমকে উঠে পড়ি। কোনো এক ধ্যানে মগ্ন ছিল সে। সায়েরের কথাতে ধ্যান ভঙ্গ হলো তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনাটা কিছু বুঝতে পারছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, আমি বাড়িতে যাব না। কদিন হলো তো এসেছি, আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পড়ে যান? আমি যে হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে খুশি নন পড়ে যান? পরী তৎক্ষণাৎ সায়েরের হাত দুটো মুঠো নিয়ে বলে, আপনি ছাড়া আমার পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না, তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখলো সায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না, সব বলুন, ভালো লাগবে। পরী সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, বলে, আপনার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর, তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল সায়ের। সেও হাত ধরে পরীর, তারপর বলল, আমরা চাই তো। বলেছিলেন একটা বাচ্চার কথা, কিন্তু একটু চুপ থেকে পড়ে বলে, আচ্ছা আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারেন পরিজান। আপনি ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সাথে আছেন, কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল, আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু? বুঝেছি, ফুপু আপনাকে চাপ দিচ্ছে, তাই তো? না, ফুপুরও তো মন চায়, তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না, আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার পরিজনকে সবসময় হাসি খুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ের। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়, ভাবনা হলো পরী তখন কীভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে। তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হলো সায়ের। গ্রামের পথে প্রায়শই যায় ওরা, তবে আজকে রাতে বের হয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী। রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলেছে সায়ের পরী। আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরেছে পরীকে। রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না। ফাঁকা রাস্তাটা দুজনে বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। সায়ের বলে, কিছু ভালোবাসার কিছু অনুভূতি গোপন, সুন্দর, জানেন কি? না তো, আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি, ভালোবাসা সবই ছিল গোপন। কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতেই খুশি ছিলাম। কিন্তু বিধাতা যে আকাশসহ চাঁদটাকেই আমাকে দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে সায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাক ভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন? কিন্তু আপনার চোখে কখনোই সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কীভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বোঝায় পড়ি। সায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালী আলোতে চিকচিক করে উঠল নুপুরটা। পরি এবার ভীষণ অবাক হলো।
এই সেই হারিয়ে যাওয়া নুপুর, যেটা পাগলের মতো খুঁজেছে পরি, আর সেটা কিনা সায়ারের কাছে ছিল। সে বুঝতেই পারেনি। পরি জিজ্ঞেস করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নুপুরের মালিক আমার হবে, তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল। বিনিময়ে হাসল পরি। সায়ের হাঁটু মুড়ে বসে নুপুরটা পরিয়ে দিল পরীকে। সায়ের উঠে দাঁড়ানোর আগে কারোর সাথে ধাক্কা লাগে পরীর। ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে। পেছন ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখলো পরি। সায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরি আগন্তুকের দিকে তাকিয়েছিল তখন। সায়ের বলল, এই যে দাঁড়ান, চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন? মেজো কাকি। সায়ের অবাক হয়ে বলল, মেজো কাকি আপনি চিনলেন কিভাবে? পরি তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চাল চলন খুব ভালো করে চিনি। সে যেই সুগন্ধি তেল মাখে তার কণ্ঠটাও পেয়েছি। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? সায়ের নিজেও তা খেয়াল করে। সত্যিই তো কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়ি চলে আসে ওরা। সায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে, কেননা ইদানিং পরি সায়ের মেজো কাকি আর রিনা হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বুঝেছে সে। পরি এতদিন এসবে পাত্তা দিত না। ওরা যা বলে বলুক ওর কি তাতে। কিন্তু যখন বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে তখন পরি ভেবেছে কিছু তো ঘাবলা আছে। পরির ধারণা সঠিক হলো যখন খুশিনা পরের দিন এসে সায়েরকে ডাকলো। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ের। খুশিনা তখন সায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। কামে যাস তুই? কিছু বলবে তুমি? কইতাম। কি কমু? তুই আমার পোলা, তোর ভালার লেগে কইতেই হইব। তোর বউয়ের তো পোলাপান হইব না, বংশধর তো আনন্দ লাগবো, নাইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউও থাক, তুই চম্পারে বিয়া কর। পরি যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরির। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে, আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরি কিছু বলল না, শুধু সায়ের জবাবের আশাতে চেয়ে রইল। সায়ের শান্ত স্বরে বলে, আজ বলেছ, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে কথা না শুনি ফুপু। কেন কমু না শেহরান? তোর কি বাপ হবার ইচ্ছা করে না? দেখ সব ভাইবা দেখছি আমি, তাই তোর বউর সামনেই কইলাম, তুই বিয়া কর, দেখবি সব ঠিক হইয়া যাইবে। সায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে, আমার চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বললো আমার বউয়ের বাচ্চা হবে না? খুশিনা জবাব দিলেন না। জবাব দিল, পরি বড় কাকুকে বলেছে, তাই না ফুপু? এবারও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলেছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা সায়ের বউ হোক। এখন যখন পরি মা হতে পারবে না জেনেছে, তখন চম্পার সাথে সায়েরের বিয়ে হলেই ভালো হবে, এই ভেবে খুশিনা রাজি হয়েছেন। বড় কাকি কীভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কীভাবে? খুশিনা এবার মুখ খুললেন, চম্পা তোমাকে কইতে শুনছে। সায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো? আর চম্পা শুনলই ভাবে কীভাবে? পরির মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরির চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গায় এক চুলো নেই। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।